সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো সবাই না? জি ওকে, তো স্যার, আজকে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা সংবিধানের তৃতীয় অংশ নিয়ে কথা বলবো। সংবিধানের তৃতীয় অংশ, হেডলাইনে লিখবেন সংবিধান 3। সংবিধান 3 টপিকগুলো লিখে নেবেন, যে টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বিচার বিভাগ। দ্বিতীয় টপিকটা হচ্ছে নির্বাচন কমিশন। তৃতীয় টপিকটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। চতুর্থ যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশন ও সংবিধান সংশোধন। সরকারি কর্ম কমিশন ও সংবিধান সংশোধন। পঞ্চম অংশে আমরা বিবিধ বিভাগের কয়েকটা অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অংশে আমরা সংবিধানের তফসিল নিয়ে আলোচনা করব। সপ্তম অংশে শপথ বাক্য পাঠ নিয়ে আলোচনা করব। শপথ বাক্য পাঠ এবং সর্বশেষে আমরা সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো নিয়ে আলোচনা করব। এই তো, এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সংশোধনী, 5 স্টার টপিক। এরপরে হচ্ছে এই ক্লাসের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিচার বিভাগ, 4 স্টার টপিক। নির্বাচন কমিশন, 3 স্টার টপিক। লিখে নেন। লেখা শেষ করেছেন তো না?
শেষ স্যার। টপিক গুলো শেষ করেন, এরপর আমি আলোচনা করতেছি একটা টপিক ধরে ধরে। হ্যাঁ, 1 মিনিট। দেখেন তো বোর্ডে কি হয়েছে, আগের ফাংশনটা দিলেই ভালো হয়। আর এটা কি মানে এই যে নতুনই আসছে, মানে এই যে কালার, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই। সমস্যা নেই। না কিন্তু ওই যে নেক্সট পেজে যাবো বা এরকম নেক্সট পেজ বলতে এটা আসে নাই না? না, ছিল কিছুক্ষণ আগে। একটু ওয়েট করেন, হ্যাঁ 1 মিনিট। হুম, ওই নোটে ডাবল ক্লিক করেন। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই স্যার ওই মাথা বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে তাহলে, প্রথম টপিকটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ ছক আঁকবো আমরা। হ্যাঁ, এক পাশে লিখবো নং, এক পাশে লিখবো বিষয়। বিচার বিভাগ শুরু হয়েছে 94 নম্বর অনুচ্ছেদ থেকে, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। পঁচানব্বইয়ের 1 দফায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ। 96, প্রধান বিচারপতি এর পদের মেয়াদ। 97 বরাবর লিখবেন অস্থায়ী বিচারপতি নিয়োগ। 100 নম্বর অনুচ্ছেদ বরাবর সুপ্রিম কোর্টের আসন। 102 বরাবর লিখবেন হাইকোর্টের ক্ষমতা।
105 বরাবর লিখবেন আপিল বিভাগের ক্ষমতা। একশো 7 বরাবর লিখবেন সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। 108 বরাবর লিখবেন কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। 110 বরাবর লিখবেন সুপ্রিম কোর্টের মামলা স্থানান্তর ক্ষমতা। 114 বরাবর লিখবেন অধস্তন আদালত প্রতিষ্ঠা। 117 বরাবর লিখবেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই তো, লিখে আমাকে জানান, হ্যাঁ, এরপর আমি আলোচনা করব। স্যার 100 নম্বরে কি লেখা হয়েছে? সুপ্রিম কোর্টের আনন। আসন 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 ও আচ্ছা আচ্ছা। আসন। স্যার 108 কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। জি জি, কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। এই জিনিসটা কি আমি যখন আলোচনা করব না তখন বুঝতে পারবেন আশা করি। হইছে স্যার। স্যার আর 5 মিনিট স্যার, আমার একটু বাকি। স্যার শেষ। শেষ না? আচ্ছা, তাহলে টপিকটার নাম হচ্ছে বিচার বিভাগ, অর্থাৎ সরকারের যে অঙ্গ বা প্রজাতন্ত্রের যে বিভাগটা মূলত দণ্ড বা সাজা প্রদানের সাথে জড়িত। এরপরে হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার এবং মানবাধিকার সংরক্ষণের সাথে জড়িত, সংবিধানের রক্ষক এবং ব্যাখ্যাকারী বলে পরিচিত, সেটাই হচ্ছে বিচার বিভাগ। তো বিচার বিভাগ শব্দটা মাথায় আসলে আমাদের সর্বপ্রথম একটা কোর্টের কথা মাথায় আসে। সুপ্রিম কোর্ট মানে প্রধান কোর্ট। প্রজাতন্ত্রের প্রধান বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট। সংবিধানের 94 নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট গঠিত হয়। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ আছে, একটা বিভাগ হচ্ছে হাইকোর্ট বিভাগ, আরেকটা বিভাগ হচ্ছে আপিল বিভাগ। ওকে, তাহলে 94 নম্বর অনুচ্ছেদ মানেই সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট আপনি প্রতিষ্ঠা করলেন, কিন্তু এখন তো একজন প্রধান বিচারপতি লাগবে, তাই না? চিফ জাজ লাগবে। তো চিফ জাজ নিয়োগ করা হয়, মানে প্রধান বিচারপতি নিয়োগ করা হয় 95-এর 1 দফা অনুযায়ী। এই প্রধান বিচারপতি নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে কারো পরামর্শই গ্রহণ করেন না। বেসিক্যালি রাষ্ট্রপতি তার সকল কাজে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করেন, তবে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ও প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শই গ্রহণ করেন না। আর প্রধান বিচারপতিকে নিয়োগ করা হয় 95-এর যে 1 নম্বর দফা সেইটা অনুযায়ী। এরপর আসি প্রধান বিচারপতির পদের মেয়াদ। দেখেন প্রতি মেয়াদে হচ্ছে 5 বছর, আর অবসর সীমা হচ্ছে 67 বছর। পরীক্ষায় কিন্তু অনেকবার প্রশ্ন আসছে প্রধান বিচারপতির অবসরের বয়স বা অবসর সীমা কত বছর? 67 বছর, 67। এবং এটা বলা আছে সংবিধানের 96 নম্বর অনুচ্ছেদে। এরপরে সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতি নিয়োগ। এই বিচারপতি নিয়োগের দায়িত্ব পালন করেন হচ্ছে রাষ্ট্রপতি, তবে এই ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে সলা পরামর্শ করেন, 97 নম্বর অনুচ্ছেদে বলা আছে। সুপ্রিম কোর্টের আসন, সুপ্রিম কোর্টের আসনকে বেঞ্চ দিয়ে প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টে যেমন আপিল বিভাগে 8টা আসন আছে, হাইকোর্ট বিভাগে আসন আছে 7টা। তো এইভাবে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা কাজ করে, হ্যাঁ। আর এগুলিকে আসন দিয়ে প্রকাশ করা হয়। সংবিধানের 100 নম্বর অনুচ্ছেদে এই সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে বলা হয়েছে। এরপর আসি হাইকোর্ট বিভাগের ক্ষমতা। হাইকোর্ট নাগরিকের মৌলিক অধিকার পুনরুদ্ধারের সাথে জড়িত। আপনি একজন নাগরিক, আপনি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা আদালত কর্তৃক যদি আপনার কোনো মৌলিক অধিকার খর্ব হয় বা ক্ষুণ্ণ হয়, তখন আপনি যে আদালতের নিকট শরণাপন্ন হবেন সেই আদালতটা হচ্ছে হাইকোর্ট। আপনি হাইকোর্টে গিয়ে রিট করবেন এবং রিটের মাধ্যমে আপনি আপনার খর্বকৃত বা হারানোকৃত বা মানে হচ্ছে যে মৌলিক অধিকারটা নিঃশেষ হয়ে গেছে সেটাকে আবার পুনরুদ্ধার করতে পারবেন। অর্থাৎ হাইকোর্টের ক্ষমতা হচ্ছে নাগরিকের মৌলিক অধিকার বলবৎ করা, 102 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আপিল বিভাগের ক্ষমতা, আপিল বিভাগের কাজ হচ্ছে রায় এবং আদেশ পুনর্বিবেচনা করা। আপিল বিভাগের কাজ হচ্ছে রায় এবং আদেশ পুনর্বিবেচনা করে 105 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। দেখেন নতুন দণ্ডবিধি কিন্তু সরকার প্রণয়ন করতে পারে না, রাষ্ট্রপতি প্রণয়ন করতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রী প্রণয়ন করতে পারে না। দিতে পারে কে? একমাত্র সুপ্রিম কোর্ট, 107 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে কোনো মামলা পূর্ব থেকে রেফারেন্স থাকে। যেমন মনে করেন ক্রিকেট খেলায় আপনি কিভাবে বুঝেন 4 হচ্ছে, 6 হচ্ছে, আউট হচ্ছে, কিভাবে আউট হচ্ছে, কিভাবে বাউন্ডারি হচ্ছে, এটা কিন্তু আমরা জানতে পারি কারণ এই নিয়মগুলো আগে থেকেই সেট করা থাকে। আগে থেকেই নিয়মগুলো কি করা থাকে? সেট করা থাকে, আমরা জানি। ওই জায়গায় যখন এই ধরনের ঘটনাগুলি ঘটে, এই ধরনের ঘটনার সাথে মিল পাই, আমি বলি এটা 4 হয়েছে, 6 হয়েছে। ঠিক একই রকম ভাবে যে আপনি কোন অপরাধ করলে আপনার কোন সাজা হবে, কোন ধরনের দণ্ড হবে, এটা না আগে থেকেই সেট করা থাকবে। যেমন আপনি চুরি করলে কোন সাজা, ডাকাতি করলে কোন সাজা, কাউকে হত্যা করলে কোন সাজা, ধর্ষণ করলে কোন সাজা, এই জিনিসগুলি না আগে থেকেই সেট করা থাকে। আর এটাকে বলা হয় কোর্ট অফ রেকর্ড, 108 নম্বর অনুচ্ছেদ। এরপরে একমাত্র সুপ্রিম কোর্টের কাছে একটি মামলা এক আদালত থেকে আরেক আদালতে শিফট করা বা স্থানান্তর করার ক্ষমতা রয়েছে, 110 নম্বর অনুচ্ছেদে। এরপরে সুপ্রিম কোর্টের বাইরে যে আরেকটা আদালত আছে সেটা হচ্ছে অধস্তন আদালত। অধস্তন আদালত, এটাকে আমরা সচরাচর নিম্ন আদালত বলে থাকি। এটাও কিন্তু 2টা আদালত নিয়ে গঠিত, দায়রা জজের আদালত এবং জেলা জজের আদালত। দায়রা জজের আদালত বেসিক্যালি যে ফৌজদারি মামলাগুলো, যৌতুক, বাল্যবিবাহ, ছিনতাই, ডাকাতি, সংঘর্ষ, মারামারি, এই মামলাগুলো নিষ্পত্তি করে। অপরদিকে জেলা জজের আদালত হচ্ছে দেওয়ানি মামলাগুলো, অর্থাৎ জায়গা জমি, সম্পত্তি, অর্থ, ঋণ ইত্যাদি মামলাগুলোকে নিষ্পত্তি করে থাকে। আর এই অধস্তন আদালত প্রতিষ্ঠিত 114 নং অনুচ্ছেদ অনুযায়ী। এবার আসি প্রশাসনিক ট্রাইব্যুনাল। যে ট্রাইব্যুনালে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা এবং গ্রেড সংক্রান্ত সমস্যাগুলো নিষ্পত্তি করা হয়, সে ট্রাইব্যুনাল বা আদালতকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে। সংবিধানের 117 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হয়। বাংলাদেশে বর্তমানে এরকম প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে 7টি। ঢাকায় আছে 3টি, একটা আছে খুলনায়, একটা বরিশালে, একটা চট্টগ্রামে, আর একটা আছে বগুড়ায়। ঢাকায় আছে 3টি, একটি খুলনায়, একটি বরিশালে, একটি চট্টগ্রামে এবং আরেকটি আছে বগুড়ায়। ওকে, এখন বলেন পারবেন কিনা। বলেন। ঢাকায় 3টা, আরেকটা খুলনায়, আরেকটা কোন কোন জায়গায় একটু আবার বলবেন? ঢাকায় 3টা,
লিখছেন? জি 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 খুলনায় একটা, খুলনায়, জি বরিশালে একটা, আচ্ছা স্যার, তারপর চট্টগ্রামে একটা, তো আর শেষ। বগুড়া, বগুড়া, স্যার বগুড়া আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। আচ্ছা স্যার, এই যে কথাটা যে আহ অস্থায়ী বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতি আরেকজনের রাষ্ট্রপতি মতামত নিয়োগ নেন, সে দিবেন, কি তবে সুপ্রিম তিনি কোর্টে? এক্ষেত্রে পরামর্শ গ্রহণ করবেন প্রধান বিচারপতি, মানে প্রধান সুপ্রিম বিচারপতি কোর্টের প্রধান তাকে পরামর্শ বিচারপতি। দিবেন যে একে নিয়োগ দেওয়া যায় কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ সে নিবে? সুপ্রিম কোর্টের, হ্যাঁ, যে ওই যে প্রধান বিচারপতি না জি এখানে জি। দেখতে পাচ্ছেন, তার পরামর্শ নিবে। আচ্ছা, আরেকটা কথা স্যার, এই যে স্যার হাইকোর্টের ক্ষমতা হচ্ছে মৌলিক অধিকার পুনরুত্থান করা। হ্যাঁ হ্যাঁ, এখন রাইট। স্যার রিট, আপনি যে বললেন যে আমার কোনো ঝামেলা হলে আমি হাইকোর্টে রিট করবো, স্যার রিট করা মানে কি কেস করাটা কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, রিট, সব রিট মানে হচ্ছে মামলা। আপনি মৌলিক অধিকার পুনরুদ্ধার করার জন্য হাইকোর্ট বরাবর যে মামলাটা করবেন সেই মামলাটাকে রিট বলে। ঠিক আছে? স্যার আরো কোশ্চেন ছিল স্যার, করবো? অবশ্যই করেন। আচ্ছা স্যার, কোর্ট অফ রেকর্ড রূপটা কি, মানে কোন কাজের কোন শাস্তি কোনটা কেন হবে জি সেটাই? জি জি জি, আগে থেকেই সেট করা না, তো মনে করেন আপনি চুরি করলে কোন শাস্তি, এটা কিন্তু আগে থেকেই সেট করা হুম সুপ্রিম হুম, কোর্টের কাছে। ঠিক না? আপনি এই অপরাধ করলে কোন শাস্তি হবে আপনার, এগুলি সবকিছু সেট করা না। আর এই সেট করা জিনিসটাকে বলা হয় কোর্ট অফ রেকর্ড, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে সকল মামলার এবং সকল সাজার রেফারেন্স থাকে, রেফারেন্স। হুম। ঠিক আছে? ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা আর কি এবং স্যার গ্রেড, ডিল করবে? গ্রেড, যে আচ্ছা গ্রেডে প্রবলেম হয় না, গ্রেডিং, আচ্ছা 12 আচ্ছা। গ্রেড, 11 গ্রেড, 10 গ্রেড, 9 গ্রেড, 6 গ্রেড, এরকম গ্রেড তারপর আছে না, এই গ্রেড সংক্রান্ত আমাদের এই স্টাডি করেন। মামলাগুলো যখন হবে তখন স্যার এই যে বিচার কার্য কে, মানে কোন ধরনের উকিল মানে বিচারপতি এটা চালাবে বুঝলাম সুপ্রিম না, আবার কোর্টে? কোশ্চেনটা করেন। মানে স্যার ধরেন কারো সরকারি চাকরিতে যদি সমস্যা হয়, সে হুম, প্রশাসনিক ট্রাইব্যুনালে গিয়ে যখন মামলা করবে বা বিচার দিবে, তখন এটা বিচার তখন কার্য কে প্রশাসনিক পরিচালনা ট্রাইব্যুনালে করবে? তো ই থাকবে, উকিলরা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? মানে ওই উকিলদের কাছেই। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। ঠিক। আর স্যার, জি আপিল বিভাগের আসন সংখ্যা কি 8টি? জি জি, আপিল বিভাগে বর্তমানে আসন আছে 8টি, 8টি আসন। হাইকোর্টে 7টি। হ্যাঁ, হাইকোর্ট হাইকোর্টে বিভাগে 7টি, হাইকোর্ট জি স্যার, বিভাগে আছে 7টি। ঠিক আছে? জি স্যার, টোটাল বেঞ্চ আছে 15টি। জি স্যার। ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। খুব ভালো করে এগুলি পড়ে নিবেন, হ্যাঁ? তো আমরা পরের টপিকে যাচ্ছি। পরের টপিকের যে নাম আহ, সেটা হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন, এভাবে একটা ছক এঁকে ফেলবো, হ্যাঁ? এক পাশে লিখবো নং, আরেক পাশে লিখবো বিষয়। 118 নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। 119 নির্বাচন কমিশনের দায়িত্ব। 121 নির্বাচন কর্মচারীগণ। সরি, একশো একুশ
ভোটার তালিকা তৈরি, একশো বাইশ, ভোটার হওয়ার যোগ্যতা, 123, নির্বাচন অনুষ্ঠানের সময়, 125, নির্বাচনী আইন ও বৈধতা। এখানে একটা টপিক গেল, এই টপিকের নাম হচ্ছে নির্বাচন কমিশন। এখানে আমি আরেকটা টপিক সেট করি, টপিকটার নাম হচ্ছে সিএজি। সিএজি মানে হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল। তুমি এটা লিখে রাখি, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল। এইভাবে একটা ছক রেডি করে ফেলবেন। হ্যাঁ, নং আর বিষয় 127, সিএজি পদের প্রতিষ্ঠা, 128, সিএজি পদের দায়িত্ব। স্যার সিএজি কি? সিএজি হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। স্যার ফুল ফর্ম? কম্পট্রোলার, ওই যে লেখা আছে দেখেন, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল। স্যার একটু কাইন্ডলি মুখে বলেন না। সিএজি এর রিপোর্ট পেশ। হ্যাঁ, এই তো শেষ হয়ে গেছে টপিক। ছোট টপিক তো, 2টা টপিক আছে এখানে। দেখেন এবার, না দেখতে পারলে পেলে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দিচ্ছি আবার। স্যার প্রজাতন্ত্রের হিসাব রক্ষা রাফার রক্ষা 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 রক্ষার পদ্ধতি, প্রজাতন্ত্রের হিসাব রক্ষার পদ্ধতি। আচ্ছা স্যার সিএজি মানে বাংলায় কি হবে স্যার? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। টপিক গুলো লিখছেন না, দেখেন টপিকে লেখা আছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। স্যার শেষ। সবগুলো শেষ করছেন তো না? জি। তো এই যে প্রথম দিকের টপিকটা দেখেন, নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানে যে কমিশনের নাম আছে তার নামই হচ্ছে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় সংবিধানের 118 নং অনুচ্ছেদ অনুযায়ী 5 জন সদস্য নিয়ে। মনে রাখবেন,
নির্বাচন কমিশন গঠিত হয় 5 জন সদস্য নিয়ে। 5 জনের মধ্যে একজন হচ্ছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান, আর 4 জন হচ্ছেন নির্বাচন কমিশনের ওই চেয়ারম্যানের সহকারী। ওকে, তাহলে নির্বাচন কমিশন গঠিত হয় কয়জন নিয়ে? 5 জন নিয়ে। কয় নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী? 118। নির্বাচন কমিশনের দায়িত্ব আসলে অনেকগুলো দায়িত্ব, অনেক দায়িত্ব, রেঞ্জ অফ রেসপন্সিবিলিটিস ফর ইলেকশন কমিশন, কিন্তু সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে 4টি, যেটা বলা আছে 119 নাম্বার অনুচ্ছেদে। কি কি দায়িত্ব আসলে? প্রথম দায়িত্বটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। 5 বছর পর পর যে সংসদ নির্বাচনটা হয় না, সেই সংসদ নির্বাচনটা অনুষ্ঠানের ব্যবস্থা করা। এরপরে দ্বিতীয় যে দায়িত্বটা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। আপনারা জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেয়, সংসদে এই ভোটটা কাস্ট হয়, আর এই যাবতীয় অনুষ্ঠানটার ব্যবস্থা করে হচ্ছে নির্বাচন কমিশন। তৃতীয় দায়িত্বটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা, হালনাগাদ আপ টু ডেট করা, অর্থাৎ যারা মারা গেছে বিগত 5 বছরের মধ্যে তাদেরকে তালিকা থেকে বাদ দেয়া, এবং যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে ওই তালিকায় যুক্ত করে দেওয়া। চতুর্থটা হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, অর্থাৎ কোন একটা আসন এর সীমানা কতটুক থেকে কতটুক হবে সেটা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের 119 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। নির্বাচন কমিশনের কর্মচারীগণ, অর্থাৎ নির্বাচন কমিশনের কোন কর্মচারীর দায়িত্ব কেমন, তাছাড়া নির্বাচন কমিশনারের বয়স কিন্তু কমপক্ষে 50 বছর হওয়া লাগে। হ্যাঁ, নির্বাচন কমিশনারের বয়স কত হওয়া লাগে? কমপক্ষে 50 বছর। আমরা জানি সরকারের প্রতিনিধি হওয়ার জন্য লাগে 25 বছর, ভোটার হওয়ার জন্য লাগে 18 বছর, রাষ্ট্রপতি হওয়ার জন্য লাগে 35 বছর, আর এইখানে নির্বাচন কমিশনার হওয়ার জন্য লাগে কত বছর? কমপক্ষে 50 বছর। 50 বছর। ভোটার তালিকা প্রস্তুত। একটি এলাকায় কেবলমাত্র একটি ভোটার তালিকা থাকবে। একটি এলাকায় ভোটার তালিকা থাকবে কয়টি? একটি। এবং এলাকা ভিত্তিক ভোটার তালিকা নির্ধারণ করা হবে 121 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। ভোটার হবার যোগ্যতা, আসলে ভোটার হওয়ার জন্য আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, এবং আপনার বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। নির্বাচন অনুষ্ঠানের সময় আপনারা জানেন যে সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্বাচনী তফসিল ঘোষণা করার পর 90 দিনের মধ্যে, সর্বোচ্চ 90 দিনের বেশি হলে কিন্তু হবে না, 90 দিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। নির্বাচনী আইন এবং বৈধতা, নির্বাচনের যে প্রধান আইন সেটাকে বলে আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। 1972 সালে এই আরপিও প্রণীত হয়। এটা হচ্ছে নির্বাচনের প্রধান আইন, অর্থাৎ নির্বাচনে কি কি করতে হবে, কি কি করতে হবে না, ডুজ এন্ড ডোন্টস, এই সব কিছু এই আরপিওর মধ্যে লিপিবদ্ধ আছে। সংবিধানের 125 নং অনুচ্ছেদে এই নির্বাচনী প্রধান আইন তথা আরপিও সম্পর্কে বলা হয়েছে। সিএজি, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, বাংলায় আমরা বলি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এই সিএজি পদের বা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের প্রতিষ্ঠা করা হয় 127 নং অনুচ্ছেদ অনুযায়ী। তার দায়িত্ব হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নিরীক্ষা, যে রিপোর্টটা বার্ষিক নিরীক্ষা রিপোর্ট, এটা তৈরি করে দেয়া। আর সিএজি পদের মেয়াদ হচ্ছে প্রতি মেয়াদে 5 বছর, তার অবসর সীমা হচ্ছে 65 বছর। আমরা দেখেছিলাম প্রধান বিচারপতির অবসর সীমা হচ্ছে 67 বছর, আর সিএজি এর প্রধানের অবসর সীমা হচ্ছে কত বছর? মাত্র 65 বছর। প্রজাতন্ত্রের হিসাব রক্ষার পদ্ধতি, রাষ্ট্রপতি তাকে যেরূপ নির্দেশ করবেন, তাকে যেভাবে নির্দেশ করবেন সেইভাবেই সে প্রজাতন্ত্রের হিসাব রক্ষা করবে, 131 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর সিএজি তার বার্ষিক রিপোর্টটা রাষ্ট্রপতির নিকট পেশ করবে, এবং রাষ্ট্রপতি তার এই বার্ষিক রিপোর্টটা সংসদে সবার সামনে উপস্থাপন করবে। এইটা বলা আছে 132 নম্বর অনুচ্ছেদে। এবার বলেন পারবেন কিনা? স্যার 131 নম্বর অনুচ্ছেদে তালা কিছু করো তো। 131 নম্বর রাষ্ট্রপতি অনুচ্ছেদে যেভাবে নির্দেশ করবেন সেইভাবেই সিএজি প্রজাতন্ত্রের হিসাব রক্ষা করতে বাধ্য থাকবে। এটা 131 নাম্বার। জি, 131। ওই যে দেখেন প্রজাতন্ত্র হিসাব রক্ষার পদ্ধতি। আর স্যার স্যার 132 নাম্বার কি ছিল? 32 নাম্বার হচ্ছে একটা বার্ষিক রিপোর্ট একটা তৈরি করবে সিএজি। ওই বার্ষিক রিপোর্টটা সিএজি রাষ্ট্রপতির কাছে পেশ করবে, এবং রাষ্ট্রপতি ওই রিপোর্টটা সংসদে সবার সামনে উপস্থাপন করবেন। এটাই হচ্ছে রিপোর্ট পেশ। একটু আবার বলা যাবে? অবশ্যই বলা যাবে। সিএজি
একটা বার্ষিক রিপোর্ট, সিএজি একটা বার্ষিক রিপোর্ট রাষ্ট্রপতির নিকট পেশ করবেন। রাষ্ট্রপতি উক্ত রিপোর্টটি জাতীয় সংসদে সবার সামনে উপস্থাপন করবেন। স্যার, জি স্যার। জি বলেন। নির্বাচনী প্রধান আইন আরপিও 1972 সালে প্রণীত প্রতিষ্ঠা হয়। হয়েছিল। স্যার, প্রণীত হয়। নির্বাচনী তফসিল মানে কি নির্বাচনী আচরণ বিধি? হ্যাঁ, নির্বাচনী আচরণবিধি মানে কি কি করতে হবে, কি করতে হবে না, কতদিন পর্যন্ত ওই মানে হচ্ছে প্রচার প্রচারণা করা যাবে, মানে যত ধরনের আচরণবিধি রয়েছে ওইটা ওই তফসিলে লিপিবদ্ধ করা থাকে। ঠিক আছে, তফসিল শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত বিবরণ বা বিস্তারিত ব্যাখ্যা। অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের জন্য বা নির্বাচন পরিচালনা করার জন্য যে বিধিতে বিস্তারিতভাবে সবকিছু লিপিবদ্ধ থাকে সেটাকেই বলা হয় নির্বাচনী তফসিল। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, তফসিল ঘোষণার 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। জি জি জি, 90 দিনের মধ্যে, কম কম সময়ের মধ্যে হলেও হবে। আপনি 60 দিনের মধ্যে করেন, 45 দিনের মধ্যে এটা করেন, কোনো 90 এর সমস্যা নেই। বেশি হতে পারবে না, না। 90 এর বেশি কখনোই হতে পারবে না সাংবিধানিক ভাবে। হ্যাঁ। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার, স্যার এই যে নির্বাচন কমিশনের যে 4টা দায়িত্ব, সেই 4টা দায়িত্ব কিন্তু আমার বলা যাবে? প্রথম দায়িত্বটা হচ্ছে সংসদ নির্বাচন অনুষ্ঠান, দ্বিতীয় দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান, তৃতীয় দায়িত্বটা হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, চতুর্থ দায়িত্বটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। নির্বাচনী এটা এলাকার হচ্ছে সীমানা নির্ধারণ, চতুর্থ দায়িত্বটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। হালনাগাদ মানে নতুন করে তৈরি করা, যারা মারা গেছে তাদেরকে বাদ দেয়া, যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে তালিকায় যুক্ত করা। হ্যাঁ। হাওয়া, তোমার কাছে ম্যাপ আছে? কি হয়েছে, তো আমি পরের টপিকে যাব। স্যার, পরের টপিক। পরের টপিকে যাই, তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ হইতেছে এই লেকচারটা অনেক বড়। হুম সামনে আরো বড় অনেক কিছু আছে। ওকে, আমাদের যে পরের টপিকটা, সেই টপিকটা হচ্ছে কর্ম কমিশন এবং সংবিধান সংশোধন। তো হেডলাইন দিব কর্ম কমিশন লিখে। একশো 37 সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা। 138 কর্ম কমিশন এর কর্মকর্তাদের নিয়োগ। 139 কর্ম কমিশন এর সদস্যদের বা কর্মকর্তাদের পদের মেয়াদ। 140 কর্ম কমিশন এর দায়িত্ব। 141 কর্ম কমিশন এর বার্ষিক রিপোর্ট পেশ। 141 ক উপদফায় বলা আছে জরুরি
অবস্থা ঘোষণার বিধান। 141-এর খ উপদফায় বলা আছে জরুরি অবস্থার সময় নাগরিকদের 6টি মৌলিক অধিকার স্থগিত থাকবে। কি কি? 36 থেকে 40 আর 42, এই 6টা মৌলিক অধিকার স্থগিত থাকবে। এরপরেরটা হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন 142 নং অনুচ্ছেদে বলা আছে সংবিধান সংশোধনের বিধান কমপক্ষে 2/3 সংসদ সদস্যদের সরাসরি ভোটে সংবিধান সংশোধন করা যায়। এই তো সুন্দর করে লিখে রাখেন, এখানে একটা অংশ আর এখানে একটা অংশ এই টপিকের। হ্যাঁ, স্যার ওই অনুচ্ছেদ 142 যেটা স্যার ওই দুষ্পরিবর্তনীয় জি ওই জি জি ওই এইটা অনুচ্ছেদটা এই নিয়মটার জন্যই কিন্তু আমাদের সংবিধানটা দুষ্পরিবর্তনীয়। আমরা যখন জি সংবিধানের বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম না, জি দেখেন স্যার ওইখানে না লেখা আছে সুন্দর করে। জি স্যার আপনি যখন পুরা লেকচারটা ভালো করে পড়বেন না, তখনই আপনি বিভিন্ন বিষয়ের মধ্যে না যে কানেকশনটা বা কানেক্টিভিটিটা সেটা খুঁজে পাবেন, তখন জি আপনার স্যার পড়তে ভালো লাগবে। হ্যাঁ, জি স্যার। ওকে। স্যার জরুরি অবস্থায় 6টি মৌলিক অধিকার যে স্থগিত থাকবে সে 6টা কোনটা? ওই যে দেয়া আছে দেখেন 36 থেকে 40 আর 42, এগুলি আমি আলোচনার সময় বলবো। হ্যাঁ, জাস্ট এভাবে যে এখন যেভাবে লেখা আছে সেভাবে লেখেন, আমি আলোচনার সময় বলে দিব কোন 6টা। হ্যাঁ, স্যার শেষ লেখা। শেষ না? ওই টপিকটার নাম কি? কর্ম কমিশন, তাই না? তো সরকারি কর্ম কমিশন, এটাকে আমরা বলি বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটা আপনাদের বিসিএস পরীক্ষা নেয়। হ্যাঁ, 8 এপ্রিল 1972 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে ঢাকার আগারগাঁওতে অবস্থিত। কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয় 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী 15 জন সদস্য নিয়ে। 15 জন সদস্য, মনে রাখবেন, কর্ম কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে সদস্য কয়জন? 15 জন। তো এই কর্মকর্তাদেরকে নিয়োগ দেয়া হয় 138 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। যদি আপনারা বিসিএস এর ভাইবা পর্যন্ত যান, আপনারা সবাই কিন্তু এদের কারো না কারো সাথে আপনাদের দেখা হবে, কারণ এর ভাইবা বোর্ড তারাই পরিচালনা করে। বুঝতে পারছেন? 15 জন স্যার। এই যে এই 15টা ভাইবা বোর্ড থাকে, 15 জন এটার হেড থাকে, এবং পাশে আরো কয়েকজন নিয়ে তারা একটা করে ভাইবা বোর্ড গঠন করে। মানে এই 15 জনের একজনের সাথে আপনাদের দেখা হবেই যদি আপনি ভাইবা পর্যন্ত যেতে পারেন। বুঝতে পারছেন? সুতরাং আপনাদের জন্য এই 138 নম্বর অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে স্যার পারছেন? জি। কত তারিখে প্রতিষ্ঠিত হয় একটু আবার বলবেন? 8 এপ্রিল 1972। জি 8 এপ্রিল 1972 সালে। এরপরে কর্ম কমিশনের পদের মেয়াদ প্রতি মেয়াদে 5 বছর, খুব স্বাভাবিক, 5 বছর করে, এবং অবসরের বয়স সীমা 65 বছর।
অবসরের বয়স সীমা 65 এবং প্রতি মেয়াদে 5 বছর করে। দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বিসিএস পরীক্ষা নিবে, আপনাদের খাতা মূল্যায়ন করবে, আপনাদেরকে নিয়োগ দিবে, আপনাদেরকে পোস্টিং দিবে, এরপর হচ্ছে বদলি করবে, পদোন্নতি দিবে এবং স্থানান্তর করবে, ছাঁটাই করবে, বাকি সব দায়িত্ব পালন করবে। হ্যাঁ, 140 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। কর্ম কমিশন এই বছরে কেমন রিক্রুটমেন্ট করলো এই জিনিসটার একটা বার্ষিক রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পেশ করবে 141 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এরপরে এই কর্ম কমিশনের একটা পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদটার নাম হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। তো জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি সর্বোচ্চ 120 দিনের জন্য। আর এই জরুরি অবস্থা সম্পর্কে বলা আছে 141-এর ক উপদফায়। এরপর 141-এর খ উপদফায় বলা আছে জরুরি অবস্থার সময় নাগরিকদের 6টা মৌলিক অধিকার স্থগিত থাকবে। এগুলির অবস্থান হচ্ছে আমাদের মৌলিক অধিকার অধ্যায়ের 36 থেকে 40 নম্বর অনুচ্ছেদে এবং 42 নম্বরে। 36 নম্বরে বলছে চলাফেরার স্বাধীনতা, এটা স্থগিত থাকবে। 37 নম্বরে বলছে সমাবেশের স্বাধীনতা, এটা স্থগিত থাকবে। 38 নম্বরে বলছে সংগঠনের স্বাধীনতা, এইটা স্থগিত থাকবে। 39 নম্বরে বলছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা, এইটা স্থগিত থাকবে। 40 নম্বরে থাকবে পেশা ও বৃত্তির স্বাধীনতা, এটা স্থগিত থাকবে। 42 নম্বরে সম্পত্তি ভোগের স্বাধীনতা, এটাও কিন্তু স্থগিত থাকবে। ওকে, স্যার ধর্মীয় স্বাধীনতা? ধর্মীয় স্বাধীনতা স্থগিত থাকবে না, ধর্মীয় আপনি আপনার মতো পালন করবেন। এটা জরুরি অবস্থার সময় কেন বাধা দিবে? জি ঠিক আছে, স্যার। 38 নাম্বারটা কি ছিল? কয় নাম্বার? 36 তো ছিল চলাফেরার স্বাধীনতা, 37 ছিল সমাবেশের স্বাধীনতা, 38 আর নাম্বার কি ছিল? সংগঠন স্যার সংগঠনের স্বাধীনতা। স্যার 38-এর সংগঠন নাকি সংশোধন এটা ছিল স্যার? গঠন অর্গানাইজেশন, সংশোধন কেন হবে? আমি দেখেন সেদিন এইগুলি খাতায় লেখা আছে আপনাদের 3 নাম্বার চ্যাপ্টারে মৌলিক অধিকার। লিখছিলাম সংশোধনের স্বাধীনতা। সংশোধন না, সংগঠনের স্বাধীনতা। জি স্যার, জি স্যার স্যার। 39 40 এগুলো 39 হচ্ছে পেশা ও বৃত্তির স্বাধীনতা। আজকে কি আপনি প্রথম ক্লাস করতেছেন নাকি? স্যার না, প্রথম ক্লাস লাগে তো স্যার, লাস্ট 2টা ক্লাস আমি করতে পারিনি, আমি অসুস্থ ইন্নালিল্লাহ, ছিলাম এই স্যার। সংবিধান ক্লাস কেউ মিস করে? সংগঠনের স্বাধীনতা রেকর্ড করে নিব স্যার। রেকর্ড করে নিয়েন, নাইলে আপনি প্রথম দুইটা না কইরা এটা এর মধ্যে আসলে না একটা ইসের মধ্যে পড়ে যাইতে হয়, উদ্বাগের হ্যাঁ মধ্যে। স্যার, বুঝতে আজকে পারছেন? অনেক কারণ ইয়া লাগছে। কানেক্টেড তো সবগুলি, প্রথম থেকে করতেন দেখতেন এই ধরনের সমস্যাই হতো না। তো 38 নাম্বারটা হচ্ছে সংগঠনের স্বাধীনতা, 39 নাম্বারটা হচ্ছে আপনার ওই চিন্তা ও পেশা ও বিবেকের স্বাধীনতা, 40 নাম্বারটা হচ্ছে পেশার স্বাধীনতা, পেশা। 42 নাম্বার হচ্ছে সম্পত্তি ভোগের স্বাধীনতা বা সম্পত্তি ভোগের অধিকার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আগের দুইটা ক্লাস কিন্তু অবশ্যই করে নিবেন, হ্যাঁ, স্যার তাহলে কিন্তু অবশ্যই ওই স্যার। ধরনের কানেক্টিভিটিটা চলে আসবে, না হলে কিন্তু আপনি মানে তখন দেখা গেছে যে আপনাকে একটু ঝামেলার মধ্যে পড়তে হবে, আর স্যার পড়তে লস একটু সময় লস লাগবে। মনে হয় স্যার। জি স্যার। সংশোধন 142 নাম্বার অনুচ্ছেদ, সংবিধান সংশোধনের বিধান। সংসদে সংশোধনী একটা প্রস্তাব আসবে, ওই প্রস্তাবে যদি কমপক্ষে 2/3 ভোট দেয়, প্রত্যক্ষ ভোট দেয়, তাহলেই কিন্তু ওই বিল পাস হবে এবং বিলে রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত করবেন এবং আইনের মাধ্যমে কি হবে, ওই সংশ্লিষ্ট প্রস্তাবটা সংশোধন হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে রাখবেন, কমপক্ষে 2/3 এমপিদের ভোট লাগে। ঠিক আছে, পরের টপিকে যাচ্ছি। জি স্যার। আমাদের আলোচনার পরের টপিকটা হচ্ছে বিবিধ বিভাগ। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার, করবো? জি জি, অবশ্যই করেন। স্যার বিপিএসসি মানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, স্যার এটা সদস্য কি এক্স বিসিএস ক্যাডারটাই হয়? জি, বিভিন্ন বিসিএ বিভিন্ন মন্ত্রণালয় থাকে, বিভিন্ন আচ্ছা যুগ্ম সচিব থাকে বা অতিরিক্ত সচিব, হ্যাঁ, অথবা আচ্ছা পুলিশের মনে করেন যে আহ, পুলিশের আইজিপিও হতে পারে। আচ্ছা স্যার। ওকে, তো বিবিধ বিভাগ
এইভাবে একটা ছক এঁকে ফেলেন। নং বিষয়। একশো 43। প্রজাতন্ত্রের সম্পত্তি, মানে প্রজাতন্ত্রের ভৌগোলিক সীমানার মধ্যে স্থাবর অস্থাবর যা কিছু আছে সবকিছুই প্রজাতন্ত্রের সম্পত্তি বলে স্বীকৃত হবে। স্যার তাহলে প্রজাতন্ত্রের সীমানার সম্পত্তির ভিতরে পার্থক্যটা কি স্যার? সীমানার মধ্যে যা আছে সব সম্পত্তি, আর সীমানা তো একটা বর্ডার এরিয়া, যেটা 2 নম্বরে বলছে সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে জি প্রজাতন্ত্রের স্যার, রাষ্ট্রীয় সীমানা। ওই জি স্যার, সীমানার ভিতরে যা আছে সব হচ্ছে তাই হলো সম্পত্তি। সম্পত্তি। ঠিক আছে। ওকে স্যার, জি স্যার, থ্যাংক ইউ। 145-এর ক, আন্তর্জাতিক চুক্তি সম্পাদন। 146, বাংলাদেশ এর নামে মামলা। 148, পদের শপথ। 150, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধান। 152, রাজনৈতিক দল। 153, লিখিত সংবিধানের স্বীকৃতি তিপ্পান্নর 3-এ বলছে সংবিধানের ভাষা 2টি, বাংলা আর ইংরেজি। এখানে আমি তফসিল যে টপিকটা, ওই টপিকটা সেট করে দিচ্ছি। তফসিল শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা। সংবিধানের কিছু কিছু অনুচ্ছেদ আছে বা কিছু কিছু বিষয় আছে যেগুলোর বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন হয়, আর সেগুলোকেই বলা হয় সংবিধানের তফসিল। 7টি তফসিল। প্রথম তফসিলটা হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, মানে যুদ্ধাপরাধীদের বিচার। দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি নির্বাচন। তৃতীয় তফসিল শপথ বাক্য পাঠ করার বিধান। চতুর্থ তফসিল ক্রান্তিকালীন বিধানাবলী। পঞ্চম তফসিল 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিল 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিল 10 এপ্রিলের স্বাধীনতার
ঘোষণাপত্র, এই হচ্ছে এখানে একটা টপিক, ওইখানে আরেকটা টপিক। হ্যাঁ, লিখে নেন, তারপর আমি আলোচনা করব। সংবিধানের ভাষা দুইটি, একটা ইংরেজি ছিল আর একটা কি জি, ছিল? একটা বাংলা, ওকে। বাংলা আর ইংরেজি। স্যার প্রজাতন্ত্রের ভাষা তো আমরা জানি একটা বাংলা, ওটা কি মানে জনগণের সাধারণ কথা বলার হ্যাঁ যে হ্যাঁ, ভাষা আমাদের সেটা? সাধারণ জনগণের জন্য। আর এটা তো সংবিধান, আন্তর্জাতিক ভাবে একটা রেকগনিশন লাগবে না বলেন? জি আর স্যার। আন্তর্জাতিক ভাষাটা কোনটা? ইংরেজি না? সেই জন্য এটাকে ইংরেজি। ইংরেজি ভাষায় কি করা হয়, প্রেজেন্ট করা হয়। হ্যাঁ, আচ্ছা আর একটা প্রশ্ন ছিল অবশ্যই করেন। স্যার। আগে দেখতাম স্যার 12টায় ক্লাস শুরু হতো, এখন কি সেগুলো 10টায় নিয়ে আসছে? ও আচ্ছা, 12টায় তো এখন ওই যে 46-এর ব্যাচ ছিল, ওই 46-এর ব্যাচে এখন সলভ ক্লাস হয়। বুঝতে পারছেন? 12টায় ঠিক। ক্লাস হয় কিন্তু সলভ ক্লাস হয়। হুম। আর আপনাদের যারা 47-এ ভর্তি হয়েছেন তাদের এখন হ্যাঁ। থেকে দুইটা ব্যাচ হবে। দুইটা ব্যাচ, একটা হচ্ছে 10টায় আর একটা হচ্ছে 3টায়, আর শুক্রবার ও হলে 9:30টায়। হ্যাঁ, না, আমি তো স্যার এটা কি 47-এ বোঝাপড়া 12টার, চলবে? হ্যাঁ 47-এ 12টার বেশি ভর্তি, ওই দিন তো নিয়মিত ক্লাস করতাম, এখন তো একটু টাইম শিডিউল হয়েছে এজন্য ও বুঝতে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আর 12টার টাইমটা একটু ভালো ছিল স্যার আমাদের জন্য। ও আচ্ছা, আপনারা ওই যে অফিসে অফিসিয়াল যে নাম্বার বা অফিসিয়াল যে মেসেঞ্জার, ওইখানে একটু যোগাযোগ করেন, তাহলে দেখেন ওনারা একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন তো ওই যে তার মানে 46-এর সামনে 12টার এক্সাম বেচটা তো। এখন 10টায় আর 3টায় শুরু হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাছাড়া ওই 46-এর এক্সাম তো সামনে, সেই জন্য ঠিক। ওদের ওই 12টার স্লটটায় সলভ ক্লাস রাখে, মানে যে বিভিন্ন পরীক্ষা হচ্ছে না, মডেল টেস্ট, মডেল টেস্টের 47-এর কোশ্চেন ক্লাসটি গুলো এখন সলিউশন। সকালে নিয়ে আসছে স্যার। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে। ওকে। কারণ রুটিনের সাথে তো একটু মিল পাইতেছি না, এই জন্য। ও আচ্ছা, আপনি অফিসে একটু কথা বললেন। হ্যাঁ, জি স্যার, আসলে জি। এটা তো আমার ইখতিয়ারে নাই, আমি তো জি আসছি ক্লাস নিতে, তো এটা অফিসে একটু কথা বললেন। জি স্যার, ওকে। অবশ্যই স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই অবশ্যই, বলেন। স্যার এই তফসিল কি মানে সংবিধানের অনুচ্ছেদের বাইরের পার্ট? না দেখেন, কিছু কিছু বিষয় আছে সংবিধানে, যেমন আমি বললাম যুদ্ধ অপরাধীদের বিচার। হুম, এটা দিয়ে না আপনি আসলে তেমন কিছুই বুঝতে পারলেন না, যুদ্ধ অপরাধীদের বিচার। তো এটা করার জন্য একটা একটা ট্রাইব্যুনাল লাগবে, ট্রাইব্যুনালের কিছু সেট অফ রুলস থাকবে, ওই নিয়ম অনুযায়ী যুদ্ধ অপরাধীদের বিচার হবে। যুদ্ধ অপরাধী তো অনেক ধরনের হয়, কেউ বেশি করছে, কেউ কম করছে, কেউ আবার মানবতা বিরোধী, তাদের বিচারটা কেমন হবে, এই যে বিস্তারিত যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথম তফসিলে আছে। কিন্তু সংবিধানে জাস্ট আছে কি, যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে, প্রসিডিওরটা কি, সেটা বলা আছে তফসিলে। বুঝতে পারছেন? জি স্যার। যেমন আবার সংবিধানে আছে শপথ বাক্য পাঠ করার বিধান, এই যে 148-এ আছে, এই যে দেখেন শপথ বাক্য পাঠ করার বিধান, কিন্তু এটা কিন্তু সংবিধানে বলা নাই কে কাকে শপথ বাক্য পাঠ করাবে, এটা আবার তফসিলে আছে। এই তফসিল থেকে কে রাষ্ট্রপতি কাকে করায়, প্রধান বিচারপতি কাকে করায়, স্পিকার কাকে করায়, এই জিনিসগুলি না এই তফসিলের মধ্যে আছে। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে স্যার ওই অনুচ্ছেদের একটা ইলাবোরেশন পার্ট হলো তফসিল। এক্স্যাক্টলি, একটা বিরাট ইলাবোরেশন হচ্ছে এই তফসিল। তফসিল মানেই তো বিস্তারিত বিবরণ বা ব্যাখ্যা। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। শেষ স্যার। আচ্ছা, তো প্রজাতন্ত্রের অভ্যন্তরের স্থাবর স্থাবর যা কিছু আছে, স্থাবর অস্থাবর সবকিছু প্রজাতন্ত্রের সম্পত্তি বলে গণ্য হবে। রাষ্ট্রপতি আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করতে পারবেন, তবে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীও এই চুক্তিটা সম্পাদন করতে পারবেন, 145-এর ক উপদফা।
বাংলাদেশ এই শব্দটা ব্যবহার করে কোনো ব্যক্তি, সংক্ষুব্ধ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মামলা করতে পারবে। 146 নম্বর অনুচ্ছেদ। পদের শপথ, পদের শপথ মানে শপথ বাক্য পাঠের বিধান 148। ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধান, এখানে মুক্তিযুদ্ধকে বোঝানো হয়েছে, যে সংবিধানের মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনুচ্ছেদটি কত নং? 150 নং। রাজনৈতিক দল কিভাবে গঠিত হবে, সংবিধানে রাজনৈতিক দল গঠনের নিয়মটা কি, সেটা সম্পর্কে বলা আছে 152-তে। লিখিত সংবিধান, এই সংবিধানটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লিখিত সংবিধানের স্বীকৃতি এবং সংবিধানের ভাষা হচ্ছে দুইটি, বাংলা এবং ইংরেজি। 153 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তফসিল মানে বিস্তারিত ব্যাখ্যা 7টি। প্রথমটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার, দ্বিতীয়টা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম, তৃতীয় তফসিল শপথ বাক্য পাঠ করার বিধান, চতুর্থ তফসিলটা হচ্ছে ক্রান্তিকালীন বিধান, পঞ্চমটা হচ্ছে 7 মার্চের ভাষণ, ষষ্ঠটা 26 মার্চের স্বাধীনতার ঘোষণা এবং সপ্তম তফসিলটা হচ্ছে 10 এপ্রিলের মুজিবনগর সরকার, এটাকে সাংবিধানিকভাবে বলা হয় স্বাধীনতার ঘোষণাপত্র, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ওকে স্যার আমি একটু পরে যুক্ত হয়েছি, তো যদি ইয়াটি একটু রিপিট দিতেন, কোনটা কোনটা? মানে এই বিবিধ বিভাগের যে নং গুলা বিষয়গুলা। দেখেন কোনটা আপনি জানতে চাচ্ছেন বলেন। এখানে বাংলাদেশের নামে মামলা। ব্যবহার করে, বাংলাদেশের নাম ব্যবহার করে, মনে করেন আপনি একজন সংক্ষুব্ধ ব্যক্তি, কোন একটা সিস্টেম, কোন একটা প্রশাসনিক সিস্টেম বা বিচার বিভাগীয় সিস্টেম আপনার পছন্দ হয় নাই, জি আপনি বাংলাদেশের নাম ব্যবহার করে মামলা করতে পারবেন। যেমন এর আগেও কিন্তু মামলা হয়েছে, মাজদার হোসেন বনাম বাংলাদেশ, শুনছেন না মামলাটার নাম? জি জি ওই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ করার জন্য, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার জন্য এই মামলাটা করা হয়েছিল। হ্যাঁ, তো এরকম মামলা হয়েছে বা হচ্ছে আর কি। এটা আপনি বাংলাদেশ এই শব্দটা ব্যবহার করে ইউজ মানে হচ্ছে মামলাটা করতে পারবেন। ওকে, আপনার অনুমতি দিলে আমি পরের টপিকে যাব। জি স্যার। ওকে, আমাদের আলোচনার পরের টপিকটা হচ্ছে শপথ বাক্য পাঠ। ছোট ছক আঁকবো আমরা, এক পাশে লিখবেন যিনি পাঠ করান, আরেক পাশে লিখব যারা পাঠ করেন, যিনি পাঠ করান আর যারা পাঠ করেন, এইভাবে একটা ছক রেডি করে ফেলবো। এক নাম্বার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার আর প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। দুই নাম্বার আসবে স্পিকার। স্পিকার রাষ্ট্রপতি এবং সকল সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 3 নম্বরে আসবে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি
অন্যান্য বিচারপতি, নির্বাচন কমিশন, সবাইকে, সিএজি এর সবাইকে, আর বিপিএসসি এর সবাইকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ বাক্য পাঠ করান। 5 নাম্বার দিয়ে লিখবেন এলজিআরডি মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। 6 নাম্বার দিয়ে লিখবেন ডিসি, ডেপুটি কমিশনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পাঠ করান। 7 নাম্বার দিয়ে লিখবো ইউএনও, উপজেলা নির্বাহী অফিসার, তিনি ইউনিয়ন পরিষদের যে মেম্বাররা আছে তাদেরকে শপথ বাক্য পাঠ করেন। সুন্দর করে লিখে নেন, হ্যাঁ। স্যার এলজিআরডি মন্ত্রী মানে কি? লোকাল গভর্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। স্যার জনপ্রশাসনের আন্ডারে স্যার। জি জি। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, জি করেন। স্পিকার ডেপুটি স্পিকার কি এটা ওনারা কি মন্ত্রী পরিষদের কি সদস্য স্যার? না, স্পিকার ডেপুটি স্পিকার তারা মন্ত্রী পরিষদ না, তারা সংসদ সদস্য। সংসদ সদস্য, জি স্যার। সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ সদস্য না। মন্ত্রী পরিষদ তো প্রধানমন্ত্রীর মানে স্যার হচ্ছে আমাদের এখতিয়ারে। এখন হুম। স্যার আমাদের এখন এলজিআরডি কে? তাজুল ইসলাম, এলজিআরডি মন্ত্রী হচ্ছে তাজুল ইসলাম। জি স্যার। কমপ্লিট স্যার। লেখা শেষ শেষ। করছেন? তো শেষ, হ্যাঁ। দেখেন এখানে একটা প্যাটার্ন আছে, কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। দেখেন সকল মন্ত্রী দেখেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মন্ত্রী আছে সবাইকে শপথ বাক্য পাঠ করায় কে? রাষ্ট্রপতি। সকল স্পিকার পাঠ করায় কে? রাষ্ট্রপতি। আর প্রধান বিচারপতিকে কে পাঠ করায়? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে কে পাঠ করায়? স্পিকার। স্পিকার। এমপিদেরকে কে করায়? স্পিকার। অন্যান্য বিচারপতি, এই প্রধান বিচারপতি বাদে যত বিচারপতি আছে সবাইকে পাঠ করায় কে? প্রধান বিচারপতি। 3টা জিনিস, নির্বাচন কমিশন, সিএজি, বিপিএসসি। অর্থাৎ আপনারা যদি দেখেন চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 9 সংবিধানের, এই 3 জায়গায় যত সদস্য আছে সবাইকে কে শপথ বাক্য পাঠ করায়? প্রধান বিচারপতি। সিটি কর্পোরেশনের মেয়রদের কে করায়? প্রধানমন্ত্রী। আর কাউন্সিলরদেরকে কে করায়? এলজিআরডি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে কে করায়? ডিসি। আর মেম্বারদেরকে কে করায়? ইউএনও। মানে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার। ওকে। স্যার তো ইউএনওর ইংলিশ মানে ফুল ফর্মটা কি হবে স্যার? উপজেলা নির্বাহী অফিসার। স্যার
ফুল ফর্ম ইংরেজিতে? উপজেলা নির্বাহী অফিসার। কইছে স্যার। সিএজিটা কি? এলজিআরডি বিপিএস লোকাল গভর্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রী। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি, বিপিএসসি তো স্যার আমাদের মানে ভাইবা যদি যাই তাহলে নিবে, তো স্যার পিএসসি কি করবে স্যার? পিএসসি টা কি? পিএসসির আগে বি লাগান, কি হয়ে গেছে? বিপিএসসি বাংলাদেশ, এটাই ওইটা। ও স্যার, যেটাই শর্ট বিপিএসসি ফর্ম। সেটাই পিএসসি। জি স্যার। ওকে, পরের টপিকে যাই। পরের টপিকের নাম হচ্ছে সংবিধান সংশোধন। আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা সংশোধনী নিয়ে কথা বলবো। আমরা জানেন সংশোধনী হচ্ছে 17টা। প্রথম সংশোধনী আসে 1973 সালে। প্রথম সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতকরণ। দ্বিতীয় সংশোধনীটা আসে 1973 সালে। এটার বিষয়বস্তু হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার বিধান। তৃতীয়টা আসে 1974 সালে। এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে। চতুর্থ সংশোধনীটা আসে 1975 সালে। এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন নিয়ে। পঞ্চম সংশোধনীটা আসে 1979 সালে। এটা হচ্ছে মেজর জিয়াউর রহমানের সামরিক শাসনের বৈধতা। এটাকে বলা হয় প্রথম দায়মুক্তি অধ্যাদেশ, ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন। ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন। এরপরে 7 নম্বরে যাব। 7 নম্বর সংশোধনীটা আসে 1986 সালে। এটাও এরশাদের এরশাদের সামরিক শাসনের বৈধতা। এটাকে বলে সেকেন্ড ডিস্টরশন অফ কনস্টিটিউশন। অষ্টম সংশোধনী আসে 1988 সালে। রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে প্রবর্তন করা হয়। রাজধানীর বানান চেঞ্জ হয়ে যায়। আগে ছিল ডেকা, ডেকা থেকে হয়ে যায় কি? ঢাকা। এরপরে আসবে হচ্ছে দ্বাদশ সংশোধনী। দ্বাদশ সংশোধনীটা আসে 1991 সালে। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়। এরপর আসবে ত্রয়োদশ সংশোধনী, মানে 13তম সংশোধনী বলি আমরা।
1996। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এতটুকু লিখে জানাবেন, আমি পরের অংশে বাকি অংশটা লিখে দিব। এতটুকু লিখে আমাকে জানান সবাই। স্যার ডিস্টরশন অফ কনস্টিটিউশন মানে কি? বিকৃতি। ডিস্টরশন মানে হচ্ছে বিকৃতি, সংবিধানের প্রথম বিকৃতি। পঞ্চম সংশোধনীকে বলা হয়। পঞ্চম সংশোধনীকে সংবিধানের প্রথম বিকৃতি বলা হয়। স্যার বিকৃতি বলা হয়েছে মানে তাহলে যে এই শাসনটা মেজর জিয়াউর রহমানের বা এরশাদের এইটা একটা স্যার নেগেটিভ ওয়েতে বলতেছেন? জি জি জি। লিখছেন এতটুকু সবাই? জি স্যার। বাকিটা শেষ স্যার করি। শেষ। শেষ তো না? জি স্যার। ওকে, এবার আসবেন পঞ্চদশ সংশোধনী। পঞ্চদশ, অনেকগুলি কাজ হয় এই সংশোধনীতে। প্রস্তাবনায় পরিবর্তন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। তিনটি নতুন তফসিল সংযোজন করা হয়। নারীদের জন্য 50টি সংরক্ষিত আসনের বিধান করা হয়। এরপরে 4-এর ক সংযুক্ত করা হয়। 7-এর ক, 7-এর খ, 15-র গ, 15-র ঘ, 18-র ক, 23-এর ক যুক্ত করা হয় এই সংশোধনীতে। ওকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সংশোধনীতে একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে 4টি মূলনীতি আবার পুনঃস্থাপন করা হয়। এরপর আসি সপ্তদশ, সর্বশেষ সংশোধনী। এটা আসে 2018 সালে। এতে লিখবেন সংরক্ষিত 50টি নারী আসনের মেয়াদ আরো
25 বছর বৃদ্ধি করা হয়। লিখে শেষ করে জানাবেন। স্যার শেষ। সবাই শেষ করছেন? স্যার সপ্তম সংশোধনী যেটা ছিল 25 বছর বৃদ্ধি করা হয়, তার মানে কি স্যার এই আগামী 25 বছর হলো এই সংরক্ষিত আসনের কোন রকমের পরিবর্তন বা পরিবর্তন হবে না, হবে না? 50টি থাকবে থাকবে। 2043 সাল পর্যন্ত। দেখেন 18 থেকে 25 বছর। জি স্যার। ওকে। স্যার আরেকটা কথা, সংসদীয় গণতন্ত্র তো আগেও ছিল, বাট আগে ছিল 1991 75 সালে ওই যে বঙ্গবন্ধু বাকশাল গঠন করলো, রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করলো, এর মাধ্যমে এটা বিলুপ্ত হয়ে গেছিল। 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। 71 থেকে 75 পর্যন্ত ছিল। জি স্যার। আচ্ছা, প্রথম সংশোধনী কবে আসে? 73 সালে। প্রথম সংশোধনীর বিষয়টা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত। দ্বিতীয়টার বিষয় জরুরি অবস্থা ঘোষণার বিধান। তৃতীয়টা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত চুক্তি বাস্তবায়ন। এই সীমান্ত চুক্তিটাকে ঐতিহাসিক মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি বলা হয়। চতুর্থটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা 1975। পঞ্চমটা হচ্ছে জিয়ার সামরিক শাসন। সপ্তমটা হচ্ছে এরশাদের সামরিক শাসন। জিয়ারটাকে বলা হয় প্রথম বিকৃতি, এরশাদেরটাকে বলা হয় দ্বিতীয় বিকৃতি। কারণ তারা রাজনৈতিক দল গঠন না করেই রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং রাষ্ট্রপতি হওয়া থেকে রাজনৈতিক দল গঠন করা পর্যন্ত যে কাজগুলি করেন সেটার বৈধতা নিয়ে সংবিধানের সংশোধনী আনেন। নিজেদের মতো করে সংবিধানটা ম্যানুপুলেট করেন, সংশোধন করেন, চেঞ্জ করেন। এই জন্য এটা হচ্ছে বিকৃতি। স্যার এটা কি রাষ্ট্রধর্ম তাহলে ইসলাম গণতন্ত্রের, প্রবর্তিত হয় কয় নাম্বার সংশোধনী? 8ম। জি বলেন। স্যার এটা কি তাহলে ওই যে সংসদীয় গণতন্ত্রের হলো পরিপন্থী ছিল? এই যে হ্যাঁ, এইগুলি 1975 থেকে 91 জি সংসদীয় স্যার। গণতন্ত্রের কোনো চিহ্নই ছিল না বাংলাদেশে। জি স্যার। ডেফিনেটলি পরিপন্থী। ঠিক আছে। জি স্যার। তো সংসদীয় গণতন্ত্র আবার ফিরে আসে, এটা পরীক্ষায় আসে কোন সংশোধনীর মাধ্যমে? দ্বাদশ, 1991। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয় ত্রয়োদশ সংশোধনী 96, আর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনী। নতুন 3টি তফসিল 5, 6, 7 নামে 3টা তফসিল যুক্ত করা হয়। নারীদের 50টি আসনের ব্যবস্থা করা হয়। 4টি মূলনীতি আবার নতুন করে স্থাপন করা হয়। মাঝখানে 4টি মূলনীতি কিন্তু ছিল না, এই 4টি মূলনীতি। এরপরে দেখেন 4 ক জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ, 7 ক সাংবিধানিক অপরাধ, 7 খ সংবিধানের মৌলিক বিষয় সংশোধন অযোগ্য, 15 গ হচ্ছে মৌলিক চাহিদার খাতিরে বিশ্রাম, এরপরে হচ্ছে অবকাশ, এগুলির ব্যবস্থা করা। 15 ঘ হচ্ছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। 18 ক হচ্ছে পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন। 23 ক হচ্ছে উপজাতি অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি সংরক্ষণ। সংরক্ষিত নারী আসন 50টি, এটার মেয়াদ আরো 25 বছর বাড়ানো হয়েছে সপ্তদশ সংশোধনী। এই তো। এখন বলেন আজকে বা পুরা সংবিধানে যা যা পড়ছেন পারবেন কিনা? স্যার পারবো স্যার। পড়বেন, আগের ক্লাসগুলি আবার করে দেখবেন। হ্যাঁ, এগুলি দেখতে বা করতে কোনো ক্ষতি নেই, কারণ আবার লিখবেন, লিখে লিখে করবেন। মনে করেন কোন একটা অংশ আমি তো লিখি নাই বোর্ডে, মনে করেন, কিন্তু ব্যাখ্যা আমি মুখে মুখে বলছি, ওইটা আপনি বারবার শুনে শুনে এদিক ওদিক করে শুনে শুনে এরপরে নোট করে রাখতে পারেন। হ্যাঁ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে 1991 সালে মানে দ্বাদশ যে সংবিধানটা, ওই সময় স্যার গণতন্ত্র আমরা ফিরে আনি, তার আগে গণতন্ত্র ছিল না। গণতন্ত্র ছিল, গণতন্ত্র তো অনেক ধরনের হয়, সংসদীয় গণতন্ত্র ছিল না। আচ্ছা আচ্ছা। জি ঠিক আছে। জি। ওকে, তাহলে আমরা যাই, আজকের মতো এখানেই বিদায় নেই। হ্যাঁ, ভালো থাকবেন, ঈদ দোয়া মোবারক করবেন। স্যার। ঈদ মোবারক। ঈদ মোবারক। জি স্যার। Thank you, sir. আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম।